Hello friends, welcome back again to your channel Walk with me. তো ফ্রেন্ডস, আমরা লুসি পোয়েম সিরিজ স্টার্ট করেছি এবং আমরা এর আগের ভিডিওতে লুসি পোয়েমসের ইন্ট্রোডাকশান দিয়েছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, আমি আশা করব। তো আজকে আমরা প্রথম লুসি পোয়েমসের ডিসকাশান করব, যেটার নাম হচ্ছে সি ডোয়েল্ট অ্যামাং দ্য আনট্রডেন ওয়েজ। তোমরা জানো লুসি পোয়েমসগুলোর লেখক হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সময়কালটা হচ্ছে 1798 থেকে 1801। এই সময়ের মধ্যে লেখা হয়েছিল, পাবলিশ করেছিল যে কাব্যগ্রন্থটাই, সেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। তো ফ্রেন্ডস, একটা কবিতা যখন আমরা পড়ব, কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে পরীক্ষার নিরিখে। তো যে যে বিষয়গুলো আমরা জানব, এরকম 10টা বিষয় আমি এখানে লিখেছি, যেগুলো প্রত্যেকটা কবিতা যখন আমরা আলোচনা করব, এই 10টা বিষয় যদি আমরা জেনে যাই, তাহলে কমপ্লিটলি সেই কবিতাটা আমরা জানতে পারবো এবং কোনো প্রবলেম থাকবে না কবিতাটা থেকে, যে কোনো কোশ্চেনেরও আমরা অ্যান্সার করতে পারবো। তো সেই 10টা বিষয় কি কি, যেগুলো আমাদের যে কোনো কবিতা পড়ার সময় জানতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে কবিতাটা লিখেছেন কে, কবিতাটা কবে লেখা হয়েছিল, পাবলিশ কবে করেছিল। এরপরে আমরা জানবো স্ট্রাকচার, কবিতাটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমাদের জানতে হবে কটা স্টানজা আছে এবং কটা লাইন আছে। নেক্সট জানতে হবে কোন ধরনের কবিতা এটা, টাইপ বা কাইন্ড যাকে বলা হয়। তারপরে আমাদের রাইম জানতে হবে, কবিতাটা রাইম কোন রাইমে লেখা হয়েছে, রাইম স্কিম। নেক্সট আমাদের রিদম জানতে হবে, মিটার জানতে হবে, ফিগার্স অফ স্পিচ কী কী রয়েছে কবিতার মধ্যে সেগুলো জানতে হবে, ভোক্যাবুলারি মানে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে কবিতাটায় তাদের মিনিং কী 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 অ্যানোটেশন আছে সেগুলো জানতে হবে, এবং সাবজেক্ট ম্যাটারটাও জানতে হবে। তো ফ্রেন্ডস, কবিতাটা আমরা যাব লাইন বাই লাইন পড়ব, ডিসকাস করব, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা কবিতাটার ভিতরে প্রবেশ করার আগে আমরা জেনে নেব এই বিষয়গুলো। এই বিষয়গুলো কবিতাটা পড়ার আগেই জানবো আমরা, রিটেন, পাবলিশ, স্ট্রাকচার, টাইপ, রাইম, রিদম, মিটার। আর এই ফিগার অফ স্পিচ, ভোকাবুলারি আর সাবজেক্ট ম্যাটার আমরা পড়তে পড়তে যখন কবিতাটা পড়বো টেক্সটটা, সেখান থেকে জানবো। তো তোমরা প্রত্যেকে নোট করে নাও, আমি যেগুলো দিচ্ছি এর বাইরে কিছু আসে না, এইগুলোই তোমরা অবশ্যই পড়ে নেবে একবার, এখানে আগে দেখে নাও ভিডিওতে। তো রিটেন কবিতাটা লেখা হয়েছিল 1798-এ, পাবলিশ করেছিল 1800-র যে পাবলিকেশান বেরিয়েছিল লিরিক্যাল ব্যালাডস, সেটা তোমরা আশা করছি মনে রেখেছ। লিরিক্যাল ব্যালাডস, এটা আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম আমি। এই কাব্যগ্রন্থটাই প্রকাশ পেয়েছিল 1800-তে। স্টানজা আছে 3টে, লাইন আছে 12টা। যেহেতু 3টে লাইন, 12টা লাইন আর 3টে স্টানজা, তার মানে স্টানজাগুলো কী ধরনের স্টানজা বুঝে গেছো তোমরা, সেটা হচ্ছে কোয়াট্রেন। কোয়াট্রেন মানে 4টে করে, কোয়ার্টার মানে 4, তাহলে 4টে করে লাইনের এক একটা স্টানজা, এরকম 3খানা স্টানজা আছে, টোটাল 12টা লাইন আছে। টাইপ, এটা কি ধরনের কবিতা, এটা একটা লিরিক অবশ্যই। এবার লিরিক তো বহু রকমের হয়, কি ধরনের লিরিক এটা, এটা হচ্ছে একটা এলিজি। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই কবিতাটা একটা এলিজি। এলিজি মানে কি, শোক গাথা বাংলাতে বলা হয়। কারুর মৃত্যুতে দুঃখ করে যে কবিতাগুলো লেখা হয়, সেই কবিতাগুলোকে এলিজি বলা হয়। তো এই কবিতাটাও আমরা দেখতে পাবো যে লুসি নামে যে ক্যারেক্টারটা, তার মৃত্যু ঘটছে, সেটা নিয়েও কবি দুঃখ প্রকাশ করেছেন, তাহলে এটা এলিজি একটা। রাইম, এই কবিতাটা রাইম স্কিম কি, রাইম স্কিম কবিতাটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ। তাহলে দেখতে পাচ্ছ এগুলো এক একটা লাইনের শেষের সাউন্ডকে রিপ্রেজেন্ট করে। তাহলে 3 4 12টা আছে, কারণ 12টা লাইন আছে। প্রথম লাইনের শেষের সাউন্ডকে এ ধরলে দ্বিতীয় লাইনের শেষের সাউন্ডটা মিলবে না, সেই জন্য বি। তৃতীয় লাইনের সাউন্ডটা প্রথম লাইনের শেষের সাউন্ডের সঙ্গে মিলে যাবে, তাহলে এ বি এ বি। তারপরে কারোর সঙ্গে মিললে সেই জন্য সি দিয়ে শুরু হচ্ছে, সি ডি সি ডি, ইএফ ইএফ। এই হচ্ছে রাইম স্কিম। যদি কারুর রাইম স্কিম কি এটা জানা না থাকে, আশা করছি প্রত্যেকেই জানো যাদের ইংলিশ সাবজেক্ট রয়েছে, তবুও যদি এরকম কেউ থেকে থাকো যারা রাইম স্কিম বার করা ভুলে গেছো বা রাইম স্কিম কী, তারা অবশ্যই কমেন্ট করবে, আমি এগুলো শিখিয়ে দেবো সব। নেক্সট হচ্ছে রিদম।
এই কবিতাটার রিদম হচ্ছে আয়াম্বিক, আয়াম্বিক রিদমে লেখা হয়েছে। রিদম কী জিনিস যদি কারোর জানা না থাকে সে কমেন্ট করবে, আমি শিখিয়ে দেবো রিদম কী। মিটার, এই কবিতাটার ভিতরে দুটো মিটার আছে। প্রথম মিটার হচ্ছে টেট্রা আর দ্বিতীয় মিটার হচ্ছে ট্রাই। অর্থাৎ এই কবিতাটা আয়াম্বিক টেট্রা মিটারে এবং আয়াম্বিক ট্রাই মিটারে লেখা হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? কারুর যদি এই রিদম মিটার কি জিনিস, যেটাকে প্রোজোডি বলা হয় এক কথায়, এটা যদি জানা না থাকে সে অবশ্যই কমেন্ট করবে, আমি এই নিয়ে ভিডিও দেব। যদি তোমাদের প্রয়োজন হয় যে কিভাবে আমরা রাইম স্কিম বার করি, কিভাবে আমরা স্ক্যানসান করি, এগুলো আমি সব বলে দেবো, কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে ফিগার অফ স্পিচ, ভোকাবুলারি আর সাবজেক্ট ম্যাটার আমরা কবিতাটা পড়তে পড়তে জানবো। তো এই যে আমি পয়েন্টগুলো লিখিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা জিনিস তোমরা আগে লিখে নাও প্রত্যেকে এবং দুবার ভালো করে পড়ে নাও। তারপরে আমরা এবার কবিতাটার ভিতরে চলে যাব এবং 12টা লাইন কবিতাটা আমরা পড়ি আগে, দেখি। তাহলে কবিতা ফ্রেন্ডস, যখন তোমরা কোনো কবিতা পড়বে, এই প্রত্যেকটা কবিতার দুটো করে অর্থ হয়, এটা আগে তোমাদের জানতে হবে। যে কোনো কবিতা তোমরা পড়ো, বেশিরভাগ কবিতারই দুটো করে অর্থ থাকে। একটাকে বলা হয় সারফেস মিনিং বা আউটার মিনিং, আর একটাকে বলা হয় ইনার মিনিং। তো এই যে সারফেস মিনিং, এটা হচ্ছে এই যে ভোক্যাবুলারির উপরে বেস করে আমরা বানাই, ভোক্যাবুলারির উপরে বেস করে আমরা সারফেস মিনিং তৈরি করি। অর্থাৎ কি শব্দ কবি ব্যবহার করেছেন এবং এই শব্দগুলোর অর্থ কী, ডিকশনারি কী বলছে, সেই অনুযায়ী আমরা একটা মানে তৈরি করি। আর দ্বিতীয় হচ্ছে ইনার মিনিং, যেটা সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটাকে ধরতে পারলে আমরা ইনার মিনিংগুলো লাইনের ধরতে পারবো, অ্যাকচুয়ালি কী বিষয় নিয়ে কবি লিখছেন, কবি কি বোঝাতে চাইছেন। তাহলে একটা বহির্গত অর্থ আর একটা অন্তর্গত অর্থ, একটা ভিতরের অর্থ, ইনার মিনিং কিন্তু প্রত্যেকটা কবিতারই থাকে। এই কবিতাটাও আছে, সেটা পড়তে পড়তে জানবো। কিন্তু যদি আউটার মিনিং আমরা না জানি তাহলে কিছুই বুঝতে পারবো না। তাহলে আগে কবিতাটার আউটার মিনিং করতে হয়। এবার ফ্রেন্ডস, কবিতার ইনার মিনিং আলাদা আলাদা হয়ে যায় ব্যক্তি বিশেষের কাছে, অর্থাৎ রিডার অনুযায়ী কবিতার মিনিং আলাদা আলাদা হতে পারে, এখানে কোনো সন্দেহ নেই। এটা সায়েন্স নয়, আবার বলে দিয়েছি ম্যাথ নয় যে একটা অঙ্কের অ্যান্সার সেম হবে যে নিয়মেই করুক, যদি অ্যান্সার না মেলে তাহলে সে তার নিয়মটা ভুল ছিল। কবিতার ক্ষেত্রে এরকম হয় না। একটা কবিতা কবি তার মতন করে লেখেন, তার ভাবে লেখেন, পাঠক যখন পড়ে, রিডার যখন সেই কবিতাটা পড়ে, এক একজন এক এক রকম করে মিনিং করে নেয় তার নিজের মনের ভাব অনুযায়ী, ইমোশন অনুযায়ী। এটা হয়, কিন্তু এখানে কাউকেই বলা যায় না যে তুমি ভুল অর্থ করছো, এই কবিতাটার এই অর্থ আসতে পারে না, এটা বলা যায় না। তো আমরা এখানে, আমি ইনার মিনিং নিজের মতো করি, তোমরা নিজের মতো করতে পারো ইনার মিনিং, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে, যা খুশি করে দিলে হবে না মিনিংটা। তো আগে আমরা ফ্রেন্ডস পড়ি। তোমাদের জানতে হবে যে ইনি হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ। এনার ল্যাঙ্গুয়েজ খুব সিম্পল। ওয়ার্ডসওয়ার্থ খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ডে টু ডে লাইফে। একটা কমন পার্সন যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে ওয়ার্ডগুলো ইউজ করে, যে ভোক্যাবুলারি ইউজ করে, ওয়ার্ডসওয়ার্থও সেই রকম ওয়ার্ডসই ইউজ করেন। সাধারণ জনের ভাষা উনি কিন্তু ব্যবহার করেন। তো এই কবিতাটাও দেখব এমন কোনো শক্ত শব্দ নেই যেটার জন্য আমাদের ডিকশনারি খুলতে হয়। তাহলে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে সাধারণ শব্দ ব্যবহার করে ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা লিখেছেন। তো আমরা পড়ি প্রথম কোয়ার্টেন, সি ডোয়েল্ট অ্যামাং দ্য আনট্রডেন ওয়েজ। প্রথম লাইন কবিতার দেখো, সি অর্থাৎ কোনো একজন রমণীর কথা এখানে বলছেন ওয়ার্ডসওয়ার্থ, সেই জন্য প্রোনাউন হিসেবে সি এসেছে। কবিতার প্রথম লাইনের প্রথম লেটার সবসময় বড় হাতের হয়, এটা মনে রাখবে। কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটারটা বড় হাতের হয়, এটা মনে রাখতে হবে। সি ডোয়েল্ট অ্যামাং দ্য আনট্রডেন ওয়েজ, সে বাস করত। ডোয়েল্ট, ডোয়েল্ট মানে লিভড, বাস করত, ডোয়েল থেকে এসছে, DWELL এর পাস্ট ফর্ম ডোয়েল্ট। অ্যামাং দ্য আনট্রডেন ওয়েজ, আনট্রডেন অ্যাডজেক্টিভটার মানে কি? আনট্রডেন মানে হচ্ছে, ট্রেড মানে কি? হাঁটাচলা করা, আর আনট্রডেন যেখানে হাঁটাচলা করা হয়নি। অর্থাৎ বলতে চাইছেন যে এই যে মেয়েটি, এ এমন একটা জায়গায় বাস করত যেখানে মানুষের যাতায়াত ছিল না, অর্থাৎ খুব দূরবর্তী একটা জায়গাতে, একটা লোনলি একাকী একটা জায়গায়, সেক্লুডেড একটা প্লেসে এই মেয়েটি বাস করত। তাহলে প্রথম লাইন থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখনও এটা জানতে পারিনি যে কার কথা বলা হচ্ছে এখানে এবং কেন সে বাস করত একা একা।
এইগুলো জানতে পারিনি আমরা। তাহলে কবিতাতে অনেক কিছুই কিন্তু আননোন থেকে যায়, আনস্পোকেন থেকে যায়, কবি বলেন না, আমাদের জানান না, আনআটার্ড থেকে যায়। এইগুলো থাকে বলেই কবিতা এত ইন্টারেস্টিং হয়, এবং বহু বছর ধরে যখন এই কবিতাটা পড়বে কেউ তার কাছে নতুন লাগে। এই কারণ অনেক কিছু বলা হয় না এখানে। তো দ্বিতীয় লাইনে আমরা যাব, বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। বিসাইড মানে পাশে, স্প্রিংস অফ ডাব এখানে ক্যাপিটাল ডি দিয়ে লেখা আছে, অর্থাৎ এটা কোনো প্রপার নাউন আমরা বুঝতে পেরে গেছি। এটা একটা নদীর নাম। ইংল্যান্ডের যে মিডল্যান্ড বলে যে জায়গাটা আছে, সেখানে একটা একদম কান্ট্রি সাইড, ইংল্যান্ডের একদম গ্রাম্য এলাকা, দূরবর্তী এলাকা, সেখানে এই ডাব বলে একটা নদী রয়েছে। তো এই নদীটার স্প্রিংসের কাছে বাস করতো। স্প্রিংস মানে এখানে অ্যাকচুয়ালি উৎসের কথা বলা হচ্ছে। স্প্রিং মানে আমরা ঝর্ণাও জানি, কিন্তু এখানে বোঝানো হচ্ছে উৎস, যেখান থেকে নদীটা উৎপত্তি লাভ করছে। তাহলে আমরা কেউ অ্যাকচুয়ালি নদী যখন আমরা বলি কোনো, আমরা তার প্রবাহটাকেই বুঝি, যেটা ল্যান্ডের ভিতর দিয়ে গেছে, সমতল ভূমির ভিতর দিয়ে গেছে। আমরা কেউ উৎস বুঝি না। গঙ্গা বলতে আমরা আমাদের কাছাকাছি যে জায়গায় গঙ্গা নদী আছে সেটাই বুঝি, কেউই গঙ্গোত্রী বুঝি না আমরা গঙ্গা বললে। তাহলে এইখান থেকেও এই যে ইউজ করেছেন কবি স্প্রিং শব্দটা, যেখান থেকে উৎপত্তি লাভ করছে এই মেয়েটা, সেইখানে বাস করছে। তাহলে এইখান থেকেও একটা দূরবর্তী এবং সেক্লুশনের একটা বিষয় আমরা বুঝতে পারছি, যে একাকিত্বর একটা ব্যাপার এই লাইনটাতেও কবি উল্লেখ করছেন, কোথায় বাস করছেন যখন বলছেন। তাহলে আমরা কি পেলাম, যেখানে মানুষের পা পড়েনি এইরকম একটা জায়গাতে, ডাব নদীর উৎসের কাছে এই মেয়েটি একা বাস করে। এ মেড, এবার কার কথা বলা হয়েছে? এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ। দেখো কি সুন্দর লাইন, এ মেড, মেড MAID, এই শব্দটার অর্থ হচ্ছে আনম্যারেড ওম্যান অথবা গার্ল। এমন একটি মেয়ে যার বিয়ে হয়নি এখন, হচ্ছে অবিবাহিত কুমারী, কুমারীকে মেড বলা হয়। তাহলে একটা কুমারী মেয়ে, হুম দেয়ার ওয়ার নান টু প্রেজ। প্রেজ মানে হচ্ছে এক্সটোল, কাউকে প্রশংসা করা, প্রেজ করা কাউকে। তো এইখানে বলতে চাচ্ছি যে এই মেয়েটাকে প্রশংসা করার মতো কেউ ছিল না। তাহলে প্রথম বিষয় হচ্ছে প্রশংসা করার মতো কেউ ছিল না, মানে মেয়েটা প্রশংসার যোগ্য, এটা বোঝা যাচ্ছে। কবি বলতে চাইছেন যে এই মেয়েটা প্রশংসার যোগ্য ছিল, কিন্তু প্রশংসা করার মতো কেউ ছিল না। কেন? অ্যান্সার নেই। আমরা অ্যান্সার এখনও পাচ্ছি না যে কেন প্রশংসার যোগ্য ছিল, কী গুণ ছিল এই মেয়েটার মধ্যে। একা একা বাস করা এটা তো নিশ্চয়ই কোনো গুণ নয়। তাহলে অ্যাকচুয়ালি কী গুণ ছিল যার জন্য প্রশংসার যোগ্য ছিল, সেটা কবি জানাচ্ছেন না আমাদের। প্রথম কোয়াট্রেনের শেষ লাইন, প্রথম স্টানজার শেষ লাইনে দেখব, অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং একে ভালোবাসার মানুষও খুব কম ছিল। ভেরি ফিউ, খুবই কম, মানে হাতে গোনা নেই বললেই চলে, এরকম মানুষ। তো এই দেখো আমরা কতটুকু জানতে পারলাম প্রথম কোয়াট্রেনটা থেকে। তাহলে এই মেয়েটা ডাব নদীর যে উৎস তার কাছাকাছি একটা জায়গায় বাস করে, যে জায়গাটা মনুষ্য সমাজ থেকে অনেক দূরে রয়েছে, মানুষের পা পড়েনি সেখানে, এবং এই মেয়েটার প্রশংসা করার মতো কেউ নেই, মেয়েটাকে ভালোবাসার মতো কেউ নেই। তাহলে এই প্রথম স্টানজা জুড়ে আমরা দেখতে পেলাম যে আমাদের সঙ্গে পরিচয় ঘটানো হলো একটা মেয়ের, এবং তার চরিত্রের কিছুটা খুব সামান্য অংশ তুলে ধরা হয়েছে এখানে। এখনও কিন্তু ডেসক্রিপশান দেওয়া হয়নি এই মেয়েটার বাসস্থানের ডেসক্রিপশান দেওয়া হচ্ছে, যে মেয়েটা থাকে কোথায়। তাহলে এখানে ইন্ট্রোডাকশান হলো, প্রথম স্টানজায় কবি আমাদের একটা মেয়ের ইন্ট্রোডাকশান দিয়েছে, এবং মেয়েটা কোথায় বাস করে, কীভাবে বাস করে তার ডেসক্রিপশান দিয়েছে। পরের স্টানজাতে আমরা দেখব মেয়েটার ডেসক্রিপশান দেবে। তাহলে পরের স্টানজায় চলে এসো, এ ভায়োলেট বাই এ মজি স্টোন। এ ভায়োলেট, এখানে এ ভায়োলেট, হঠাৎ করে তোমরা বলবে যা এখানে ভায়োলেট ফুলের কথা বলতে। ভায়োলেট হচ্ছে বেগুনি বর্ণের খুব ছোট্ট একটা ফুল, যেটা খুব অল্প সময় বাঁচে, যেমন ঠিক আমাদের শিউলি ফুল সেম একদম। শিউলি ফুলের খুব সুন্দর সেন্ট, কিন্তু এটা খুব কম সময় বাঁচে। সকাল ভোরবেলায় আমরা দেখতে পাই, একটু বেলার দিকে গেলে দেখবো ফুলটা নষ্ট হয়ে গেছে। তো এইরকমই এই ভায়োলেট ফুলও একদিনও এর জীবন নয়, খুব অল্প সময় বাঁচে, খুব সুন্দর কিন্তু মিষ্টি একটা সুগন্ধ থাকে, এবং খুব ছোট ছোট বেগুনি বর্ণের হয় এগুলো। এবং এগুলো হয় কোথায়? বাই এ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। দেখো এখানে কি বলছেন কবি, যে হঠাৎ করে একটা মেয়ের কথা বলছিল, একটা মেয়েদের কথা বলছিল, এবার বলছে একটা বেগুনি ফুল, একটা ভায়োলেট ফুল, যেটা শ্যাওলা ধরা একটা পাথরের কাছে ফুটে রয়েছে, এবং মানুষের চোখের থেকে অর্ধ লুক্কায়িত অবস্থায় রয়েছে। অর্ধ লুক্কায়িত মানে
কেউ দেখতে পাচ্ছে না এরকম নয়, খুব কম ব্যক্তি হয়তো বা হালকাভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ফুটে রয়েছে। তো হঠাৎ করে এটা কি, তাহলে এটা একটা ফিগার অফ স্পিচ, মানে এখানে এই যে ভায়োলেট পুষ্পটার কথা বলছে এর সাথে ওই যে মেয়েটা তার তুলনা করছে যার নাম কবি বলেননি এখনো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটা যে একা একা বাস করছে তার সঙ্গে কবি তুলনা করেছেন একটা ছোট্ট ভায়োলেট ফুলের, যেটা মানুষের চোখের আড়ালে থাকে এবং কোথায় হচ্ছে দেখো, একটা পাথর যেটাতে শ্যাওলা পড়ে গেছে। শ্যাওলা পড়ে গেছে মানে কি, পাথরটার দিকে কেউ তাকায় না, একই জায়গায় পাথরটা দীর্ঘদিন থাকার জন্য সেখানে শ্যাওলা পড়ে গেছে এবং মানুষের দৃষ্টির আড়ালে আছে সেই ফুলটা, ফুটে আছে, কেউ দেখতে পাচ্ছে না, অথচ এই ফুলটার খুব সুন্দর সুগন্ধ এবং এই ফুলটা খুব অল্প সময় বাঁচে। এরপরে আমরা দেখতে পাবো কেন তুলনা করেছেন, কত সুন্দর এখানে একটা কম্প্যারিজন নিয়ে এসেছেন লেখক। তো ফিগার অফ স্পিচ আমি পরে বলছি, প্রত্যেকটাতে ফিগার অফ স্পিচ আছে এখানে, সেগুলো আমি পরে তোমাদের বলবো। নেক্সট লাইন দেখো 3 নম্বর, ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। দেখো ফেয়ার লেখার আগে একটা হালকা আইফেন দেওয়া আছে এখানে, তো এগুলো অ্যাকচুয়ালি পজ অফ ইমোশান বলে, এগুলোকে পজ অফ ইমোশন। এখানে কবির ইমোশান লিখতে লিখতেও যেন এখানে স্টপ হয়ে যাচ্ছে একটা জায়গায়, মানে একটা উনি ফিগার অফ স্পিচ ইউজ করলেন, একটা তুলনা করলেন মেটাফোর এটা, এরপরে কিছুটা থেমে উনি আবার একটা ফিগার অফ স্পিচ ইউজ করছেন, এবার সিমিলি ইউজ করবেন। দেখো কি বলছেন, ফেয়ার অ্যাজ এ স্টার, এই যে মেয়েটার কথা বলছেন এই হচ্ছে একটা স্টারের মতো, একটা নক্ষত্রের মতন সুন্দর, ফেয়ার শব্দ ব্যবহার করেছে অ্যাডজেক্টিভ হিসাবে। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যখন কেবলমাত্র একটাই নক্ষত্র আকাশে উজ্জ্বল রূপে দ্যুতি দেয়, সেই নক্ষত্রটার মতো সুন্দর হচ্ছে এই মেয়েটা। আমরা এখানে এখনও নিশ্চিত হতে পারছি না যে অ্যাকচুয়ালি কোন নক্ষত্রের কথা বলছেন কবি। একটা বিষয় জেনে রাখবে ফ্রেন্ডস, যে কবিতাতে স্টার বলা হয় যেগুলোকে, সেগুলো গ্রহও হতে পারে, নক্ষত্র হতে পারে। অর্থাৎ স্টার বলছে মানে যে কেবলমাত্র সানকে বলছে বা অন্য কোনো তারাকে বলছে এরকম নয়, প্ল্যানেটগুলোও হতে পারে, যেমন মার্সও হতে পারে, এখানে আমাদের ভিনাসও হতে পারে, অন্যান্য যে নক্ষত্রগুলো, যেটা কবিতার ভাষা, কবিতাতে স্টার সবগুলি বলে, যেগুলোই চমকায় রাত্রির আকাশে সেগুলো কি স্টার বলে। তো এইবার এখানে কি বলছে, যে আমরা একটা আন্দাজ করতে পারি যে এইখানে বলছে আকাশে একটাই মাত্র তারা চমকাচ্ছে তার মতো সুন্দর। তাহলে এখানে আমরা ধারণা করি যে এটা অ্যাকচুয়ালি ইভিনিং স্কাই যখন থাকে, সন্ধ্যার আকাশ, সবথেকে বেশি উজ্জ্বল কোন তারাটা, সেটা হচ্ছে ভিনাস, শুক্র গ্রহ। তো ভিনাসকে সবথেকে উজ্জ্বল লাগে সন্ধ্যাবেলায়। তো সেই কারণে যদি তোমরা বলবে চাঁদ নয় কেন এখানে, কারণ এখানে অ্যাকচুয়ালি যেহেতু স্টারের কথা বলছে, মুন আর স্টারের মধ্যে কবিরাও কিন্তু ডিফারেন্সিয়েট করেন। মুন বললে সেটাকে ক্লিয়ারলি মেনশান করা হতো, কিন্তু এখানে স্টার বলে দিয়েছে, যেটা আকাশে একা উজ্জ্বলভাবে সেটা রয়েছে, সাইন করছে, এটা ভিনাসের কথা বলছে আমরা ধরে নিই। অনেকে সান বলেন, কিন্তু সান আশা করছি এখান থেকে বোঝা যাচ্ছে না, তার কারণ অ্যাডজেক্টিভটা ফেয়ার ইউজ করেছে। সানের সঙ্গে ফেয়ার অ্যাডজেক্টিভটা সচরাচর কবিরা ব্যবহার করেন না। ফেয়ার বা সুন্দর, এই সুন্দরের সঙ্গে ভিনাস কী কল্পনা করা হয় বা তুলনা করা হয়, তো আমরা এখানে ধরে নেবো যে ভিনাসের কথা বলছি বা শুক্র গ্রহের কথা বলছে এখানে। তো ভিনাসের মতন সুন্দর এই মেয়েটা, কিন্তু তখনই সুন্দর যখন সে একা উজ্জ্বলভাবে আলাদা। একা, দেখো এখানেও সেক্লুশন, সলিটারিনেস তার এখানে গল্প আছে, সেই একই কাহিনী। নেক্সট হচ্ছে সি লিভড আননোন, এটা লাস্ট কোয়ার্টার আমাদের। সি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি, নাম বলে দিয়েছে মেয়েটার, এবার সিজ টু বি। বলছে যে এই যে মেয়েটা যার নাম ছিল লুসি, এ কিভাবে বাস করতো আননোন, অপরিচিত হয়ে, সবার থেকে আলাদা হয়ে, এই মেয়েটাকে কেউ চিনত না। এবং ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, লুসি যে কখন মারা গেল এটাও খুব অল্প জনই জানতে পেরেছিল, যাদের মধ্যে লেখক একজন ছিলেন। লাস্টের দুটো লাইন, বাট সি ইজ ইন হার গ্রেভ, কিন্তু যখনই বাট আসছে তখন ইমোশনাল একটা স্লাইট চেঞ্জ আসে, তোমরা জেনে রাখো ফ্রেন্ডস। এই বাট, এই যে কনজাংশনটা যখন বসে কবিতাতে কোনো লাইনের প্রথমে, তখন ইমোশনের একটা চেঞ্জ বোঝায়, যে এখানে আবেগের একটা হঠাৎ করে পরিবর্তন ঘটছে, এবার একটা আউটবার্স্ট হবে আবেগের। কবি এইবার মানে বিভোর হয়ে যাচ্ছেন আবেগে। কবি কি বলছেন, যে সি ইজ ইন হার গ্রেভ, সে এখন তার কবরে রয়েছে।
এইবার এইখানে আমরা দেখছি যে ডিজেক্টেড যে টোনটা, এলিজিয়াক যে টোনটা, সেটা বেরিয়ে আসছে কবির কাছ থেকে। অ্যান্ড ও দেখো এই যে ইন্টারজেকশান ও, এই ও ইন্টারজেকশানটা ওয়ান্ডারের জন্য ব্যবহার করি আমরা, মানে অবাক হয়ে যাওয়ার জন্য। কখনো কখনো সৌন্দর্য তার জন্য ব্যবহার করি, বিউটি, এবং কখনো কখনো ডিজেকশান সরোর জন্য ব্যবহার করি, গ্রিফ। এইখানে সেটাই ব্যবহার করেছে, কবি দুঃখে বিভোর হয়ে গেছেন। লাস্ট লাইন, দ্য ডিফারেন্স টু মি, দ্য ডিফারেন্স টু মি, এগুলোর মিনিং করতে জানো, ডিফারেন্স মানে পার্থক্য, এবং আমার কাছে যে পার্থক্যটা এরকম মিনিং হচ্ছে, কিন্তু এইভাবে মিনিং করে এটা বলা যায় না। এবং লাস্টে একটা এক্সক্লামেশন মার্ক রয়েছে, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। কবি বলছেন যে সে এখন কবরে রয়েছে, অর্থাৎ লুসি মারা গেছে, এবং এই বিষয়টা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কারণ লুসিকে সেভাবে কেউ চিনতই না, লুসি আলাদা থাকতো। কিন্তু আমার জন্য এটা কত পরিবর্তন এনে দিয়েছে আমার মনে, আমার হৃদয়ে, সেই জন্য কবি এখন মানে ডিজেক্টেড অবস্থায় রয়েছেন, দুঃখী অবস্থায় রয়েছেন, সম্পূর্ণ ভেঙে পড়েছেন উনি, সেই জন্য এই ইন্টারজেকশানটা উনি ব্যবহার করেছেন। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আমাদের কবিতাটার আউটার মিনিং, বাইরের অর্থ। এবার কবিতাটার ভিতরের অর্থ যদি তোমরা খুঁজতে যাও, তাহলে তোমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি কবিতাটার ব্যাকগ্রাউন্ড কী, কখন লেখা হচ্ছে, যেটা আমি তোমাদের আগের যে ভিডিওটা সেখানে আমি বলেছিলাম যে কবি ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে নিয়ে জার্মানিতে গিয়েছিলেন, সেই সময় লেখা এই কবিতাগুলো। এবং তার বোন যে ডরোথি ছিল, সে মানে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল, এবং তার মৃত্যু যে আসন্ন কবি বুঝতে পেরেছিলেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই লুসি অ্যাকচুয়ালি ডরোথিকে উল্লেখ করেই লেখা হচ্ছে, তাকে মনে করেই লেখা হচ্ছে। তো সেই কারণে কবির ভিতরে যে একাকিত্ব ছিল জার্মানিতে গিয়ে সেই সময়, যে সলিটারিনেস হয়ে গিয়েছিল কবির মধ্যে, কারণ তার যে আশ্রয়টুকু ছিল তার বোন ডরোথি, সেও যখন তাকে ছেড়ে চলে যাবে, সে ভাবছে আর কিছুদিনের মধ্যেই ঘটনাটা ঘটবে। তো কবির ভিতরে যে ডিজেকশানটা এসে গেছে, যে সরোফুলনেসটা এসে গেছে, যে ডেসপায়ারটা এসেছে, কবি সেটাকেই ভাষাতে রূপ দিয়েছেন লুসির নাম দিয়ে। তাহলে একটা ক্যারেক্টারকে উনি আইডিয়ালাইজড করেছেন। তাহলে এই যে লুসি ক্যারেক্টারটা, এর মধ্যে যে গুণগুলো ছিল তার একটারও উল্লেখ করেননি কবি এখানে। খুব উল্লেখযোগ্য বিষয় ফ্রেন্ডস। কেন লুসি সবার থেকে আলাদা, কেন মানুষ তাকে প্রেজ করবে, কেন মানুষ তাকে ভালোবাসবে, তার কোনো উল্লেখ করেনি কবি। এখানে শুধু কতগুলো তুলনা করেছেন, যে একবার একটা ফুলের সঙ্গে তুলনা করেছেন, একবার একটা আকাশের তারার সঙ্গে তুলনা করেছেন। ফ্রেন্ড, এই তারার কথা বলতে এটাও তোমরা এখানে উল্লেখ পেয়ে যাবে যে আমরা অনেক সময় বলে থাকি যে মৃত্যুর পর সে আকাশের তারা হয়ে যায়, তো সেই হিসেবেও সে তারার একটা উল্লেখ কবি করেছেন এখানে। এবং লুসি যে কোনো তারা হয়নি, সব থেকে উজ্জ্বল তারাটা হয়েছে আকাশের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এ প্রশংসার যোগ্য, লুসি প্রেজ ওয়ার্দি। কিন্তু কেন, তার অ্যান্সার ওয়ার্ডসওয়ার্থ দেননি, এটা পাঠকের ওপর ছেড়ে দিয়েছেন। এবং আমরা পরবর্তীকালে আবার যখন নেক্সট লুসি পোয়েমটা পড়ব, কোনো একটা কবিতায় আমরা দেখতে পাবো যে লুসির ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করবে। তাহলে ফ্রেন্ডস, প্রথম যে স্টানজাটা ছিল সেখানে ইন্ট্রোডাকশান দিয়েছে লুসির, দ্বিতীয় স্টানজায় তার ক্যারেক্টারের ইলাবোরেশন হয়েছে, ডেসক্রিপশান দিয়েছে, আর তৃতীয় স্টানজায় গিয়ে কনক্লুশন হয়েছে লুসির মৃত্যুতে, যেখানে এলিজিয়াক টোনটা আমরা পেয়েছি। তাহলে এই ছিল কবিতাটা। এইবার আমরা এখানে দেখব যে ফিগার অফ স্পিচ কী কী দিয়েছে। তো ফ্রেন্ডস, দেখি আমরা এবার ফিগার অফ স্পিচ কী কী আছে। তাহলে লাইনগুলো আমরা পড়বো প্রথমে। সি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ, এ ভেরি ফিউ টু লাভ। এখানে কোনো ফিগার অফ স্পিচ নেই। দ্বিতীয়, এ ভায়োলেট। তাহলে আমরা এই যে এ ভায়োলেট বলছে কবি, এ ভায়োলেট, এটা মেটাফোর। মেটাফোর কেন মেটাফোর? এটা কারণ মেটাফোর কাকে বলে তোমরা, আমি আশা করছি তোমরা জানো। মেটাফোরও হচ্ছে রূপক এবং সিমিলিও হচ্ছে রূপক। যখন তুলনা করা হয় দুটো বস্তুর মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি আনঅ্যাটাচড, কানেকশান নেই দুটো বস্তুর মধ্যে কোনো, এইরকম যখন দুটো বস্তু বা বিষয় বা ব্যক্তির মধ্যে তুলনা হয়, তখন আমরা মেটাফোর বলি। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে তুলনা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটার উল্লেখ থাকে না, এবং তুলনার জন্য করার জন্য কোনো প্রিপোজিশনের উল্লেখ থাকে না, যেমন অ্যাজ, যেমন লাইক, এই যে বাংলায় বললাম যেমন, এর উল্লেখ থাকে না, সেটাকে মেটাফোর বলা হয়। আর যদি উল্লেখ থাকে, মানে কোন বিষয়টা নিয়ে তুলনা করা হচ্ছে, যেমন এর পরেরটাতে দেখতে পাচ্ছ যে ফেয়ার অ্যাজ এ স্টার, এই ফ্রেজটা দেখো, ফেয়ার অ্যাজ এ স্টার। খুব ভালো করে লক্ষ্য করো এই ফ্রেজটা, এখানে কিসের তুলনা বলে দিয়েছে,
ফেয়ার মানে কি সৌন্দর্য, তাহলে সৌন্দর্যের তুলনা হচ্ছে কার সাথে, কার স্টারের সাথে লুসির, আর এখানেও তুলনা হচ্ছে লুসির সাথে কার একটা ভায়োলেট ফুলের, কিন্তু কোন বিষয়টা নিয়ে তুলনা হচ্ছে সেটা লেখা নেই, এবং এখানে কোনো প্রেপোজিশন নেই, যেমন এখানে আছে অ্যাজ, তাহলে প্রেপোজিশন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে বেশিরভাগ জায়গায়, অ্যাডজেক্টিভটা সব জায়গায় নাও থাকতে পারে সিমিলির ক্ষেত্রে। তো ফ্রেন্ডস এটাকে আমরা বলবো, এই ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে সিমিলি, SIMILE। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে দুটো ফিগার অফ স্পিচ অলরেডি আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে মেটাফোর। মেটাফোরের ক্ষেত্রে কারুর সঙ্গে কোনো কিছুর তুলনা করা হয় যাদের মধ্যে মিল নেই, দেখো লুসি একটা মেয়ে, ভায়োলেট একটা ফুল, কোনো মিল নেই মানুষ আর ফুলের মধ্যে, কিন্তু এদের মধ্যেই তুলনা হচ্ছে, কিন্তু তুলনা কোন বিষয়টা নিয়ে হচ্ছে সেটা লেখা নেই, এবং কোনো প্রিপোজিশন লেখা নেই। আর সিমিলির ক্ষেত্রে হবে কার সঙ্গে কার তুলনা হচ্ছে বলা আছে, লুসির সঙ্গে একটা স্টারের, কারণ লুসি মানুষ আর স্টারের কোনো মিল নেই, কিন্তু তুলনা হচ্ছে, এবং কোন বিষয়টা নিয়ে তুলনা হচ্ছে, ফেয়ারনেস নিয়ে, সৌন্দর্য নিয়ে, সেটা লেখা আছে, এবং একটা প্রিপোজিশন আছে অ্যাজ বা লাইক, একে সিমিলি বলা হয়, বিষয়টা একই, স্ট্রাকচারটা আলাদা। তাহলে মেটাফোর আর সিমিলি পেয়েছি। আরেকটু এগোবো আমরা। হাফ হিডেন ফ্রম দ্য আই, ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। ফ্রেন্ডস এই যে পুরো স্টানজাটা, এই গোটা স্টানজাতে সম্পূর্ণ সেকেন্ড স্টানজা যেটা আছে, এখানে আর একটা ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়েছে যেটার নাম হচ্ছে পেরিফ্রেসিস। এই পেরিফ্রেসিস জিনিসটা কি? পেরিফ্রেসিস হচ্ছে যখন দুটো আইডিয়া, কন্ট্রাডিক্টারি আইডিয়াকে পাশাপাশি বসানো হয়, ওয়ার্ড বলিনি আমি, কন্ট্রাডিক্টারি মানে বিপরীত, দুটো বিপরীত শব্দকে যদি পাশাপাশি বসিয়ে দিই সেটার নাম হচ্ছে অক্সিমোরন। আর দুটো বিপরীত আইডিয়াকে যদি পাশাপাশি বসানো হয়, বা ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেখানে দুটো বিপরীত বিষয় রয়েছে, সেটাকে বলা হয় পেরিফ্রেসিস। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বলছে যে একটা ছোট্ট পুষ্প, ভায়োলেট ফুল, যেটাকে কেউ দেখে না তার সঙ্গে তুলনা করছে, আর তারপর একটা স্টারের সঙ্গে তুলনা করছে, যে স্টারকে সবাই দেখতে পায়, এমন কোনো লোক নেই যে সে দেখতে পায় না, কারণ সেটা আকাশে রয়েছে। তাহলে দেখো একটা মাটিতে আছে, একটা আকাশে রয়েছে, তাহলে সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে ছোট্ট ফুল, ছোট্ট থেকে ছোট্ট, আর একটা তারা, নক্ষত্র কত বড়, এখানেও বিপরীত দুটো আইডিয়া। আবার হচ্ছে এই যে পুষ্পটা, এ ফুটেই মারা যায় কিছুক্ষণ পরে, মানে এর জীবন কত কম, আর এই যে তারা, এটা কোটি কোটি বছর ধরে রয়েছে। তাহলে এই যে বিপরীত আইডিয়া দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছে কবি, এইটাকে একটা ফিগার অফ স্পিচ বলা হয়, এটার নাম হচ্ছে পেরিফ্রেসিস। তাহলে এখানে আমরা বলতে পারি যে গোটা সেকেন্ড স্টানজাতে পেরিফ্রেসিস ইউজ করেছেন কবি। নেক্সট আমরা ফিগার অফ স্পিচ দেখব। সি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। ফ্রেন্ডস এটা ভালো করে দেখো, সিজ টু বি এটার মানে কি? সিজ টু বি মানে হচ্ছে ডায়েড, মারা গিয়েছিল। তাহলে কবি তো এই শব্দটাও বসাতে পারতেন, ডায়েড, লুসি ডায়েড, কবি এটা বলতে পারতেন লুসি মারা গেছে, কিন্তু কবি সেটা না বলে উনি বলছেন লুসি সিজ টু বি। সিজ মানে থেমে যাওয়া, বি মানে অস্তিত্ব, লুসির অস্তিত্ব আর নেই। তাহলে এই যে অস্তিত্ব নেই আর মারা গেছে, এই দুটোর মধ্যে তফাৎ কি? মারা গেছে বলে দিলে এটা খুব তাড়াতাড়ি আঘাত করে হৃদয়, এবং এই শব্দটা খুব কঠিন, কঠোর একটা শব্দ, যেটা মানুষ নিতে পারে না, মানুষের কান নিতে পারে না। কিন্তু এর জায়গায় আমরা যদি বলি, দেখবে আমরা বাংলাতেও বলি, কেউ মারা গেলে আমরা বলি যে রামবাবু ধরো মারা গেছে, আমরা বলি রামবাবু পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে, রামবাবুর স্বর্গবাস ঘটেছে, রামবাবু পরলোকে চলে গেছেন, রামবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে, এই সব আমরা বলি। মারা গেছে, মরে গেছে এগুলো বলি না, কারণ এগুলো কঠিন শব্দ। তাই এটা একটা ফিগার অফ স্পিচ। তাহলে কবিতাতে যখন দেখবে কোনো কঠিন শব্দ একটা বদলে সেটাকে মিষ্টি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, কোমল কোনো শব্দ দিয়ে ব্যবহার করা হচ্ছে, এইগুলোকে বলা হয় ইউফিমিজম। তাহলে এই যে সিজ টু বি, এটার ফিগার অফ স্পিচ কি? ইউফিমিজম। তাহলে এটাকে বলা হয় ইউফিমিজম। তাহলে অলরেডি আমরা চারটে ফিগার অফ স্পিচ পেয়ে গেছি, মেটাফোর, সিমিলি, পেরিফ্রেসিস, ইউফিমিজম। ফ্রেন্ডস আর একটু দেখি যে আর কি কিছু আছে এখানে। নেক্সট দেখো,
বাট সি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, এটাও একটা ফিগার অফ স্পিচ, এটার নাম হচ্ছে এক্সক্লামেশন। ওহ দ্য ডিফারেন্স টু মি, ওহ দ্য ডিফারেন্স টু মি, এটা খুব সুন্দর একটা উদাহরণ এক্সক্লামেশনের। এই চিহ্নটা দেখেও তোমরা চিনতে পারবে এটা এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন কি? এক্সক্লামেশন হচ্ছে একটা নির্দিষ্ট টোনে কবিতাটা চলছে, হঠাৎ করে একটা ইমোশনের আউটবার্স্ট হয়ে গেল, যে আবেগ কবির হঠাৎ করে বাইরে বেরিয়ে এলো, এই যে সাডেন চেঞ্জ অফ ইমোশন চলে এলো, এবং এই ইমোশনটা ওয়ান্ডারের হতে পারে, বিস্ময়ের হতে পারে, এই ইমোশনটা কোনো উইশ হতে পারে, কোনো ইচ্ছা প্রকাশ হতে পারে, প্রেয়ার হতে পারে, প্রার্থনা হতে পারে, অথবা কোনো দুঃখের প্রকাশ, দুঃখের বহিঃপ্রকাশ যেটা এখানে হচ্ছে সেরকমও কিছু হতে পারে। এইরকম যদি তোমরা দেখো এবং এই এক্সক্লামেশন মার্কটা থাকতে হবে সেখানে, তখন সেটাকে আমরা এক্সক্লামেশন বলি ফিগার অফ স্পিচ হিসাবে। তাহলে ফ্রেন্ডস, এই কবিতাটাতে 5টা ফিগার অফ স্পিচ আমরা খুঁজে পেয়েছি। একটা হচ্ছে এক্সক্লামেশন, মেটাফোর, সিমিলি, পেরিফ্রাসিস আর ইউফিমিজম। আশা করছি তোমরা প্রত্যেকে নোট করে নিয়েছো, এবং তোমরা যদি চাও যে এই ফিগার অফ স্পিচ জিনিসগুলো কী অ্যাকচুয়ালি, এগুলো নিয়ে আমি ভিডিও দিই, তাও আমি নিয়ে আসবো। তোমাদের শুধু রিকোয়েস্ট করার যা দেরি, তাহলে তোমরা কমেন্ট করবে যে এই কবিতাটা থেকে তোমরা কি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো যে এই কবিতা কাকে নিয়ে, কী বিষয় নিয়ে কবিতাটাতে কি বোঝাচ্ছে, এবং ওয়ার্ডের মিনিং আমি সব বলে দিয়েছি তোমাদের, ফিগার অফ স্পিচও বলে দিলাম, এবং প্রোজোডি যেটা রয়েছে এর ভিতরে সেগুলোও বলে দিয়েছি, রিদম রাইম সব। এবার তোমরা চাইছোটা কি কবিতাটা থেকে আমি কি বলি, বা আজকে যা বললাম সেখান থেকে কোন জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হলো সেটা বলবে, এবং এরপরে আমি মক টেস্টও নেবো, এখান থেকে এমসিকিউও করাবো। তো আজকে এতটাই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ।